খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনী নদী সংলগ্ন একটি খালের উপর নির্মিত এই স্লুইস গেট অনেক আগেই ধসে পড়েছে দেয়াল ও কংক্রিটের আস্তরণ, মরিচা ধরেছে লোহার বিভিন্ন অংশে। 3টি কপাটের মুখ ময়লা আবর্জনায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে, এতে পানি চলাচলও বন্ধ। বর্ষা মৌসুম এলেই পাহাড়ি ঢল এবং অতিরিক্ত বৃষ্টিতে নদী ও খালে বৃদ্ধি পায় পানি। তখন স্লুইস গেটটির কপাটগুলো নিয়ন্ত্রণ করা যায় না, ফলে আশপাশের নিচু এলাকা ও ফসলি জমিতে সৃষ্টি হয় দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা। বিগত প্রায় 1 দশক ধরে এই সুইচ গেটটি অকেজ অবস্থা পড়ে আছে এবং এই সুইচ গেটটির সামনের দিক দিয়ে আগে যে দিক দিয়ে পানি প্রবাহিত হতো, বর্তমানে পানিটা তার অন্য রাস্তায় চলে যায়, যার কারণে সুইচ গেটটি অকেজ হয়ে পড়ে। এখন ওই এলাকায় ধান বা অন্যান্য ফসলের পরিবর্তে চাষ করা হচ্ছে তামাক। কৃষকরা জানান, সেচ ব্যবস্থাপনা ভালো না হওয়ায় অনেকটা বাধ্য হয়েই তারা তামাক চাষ করছেন। ধান চাষে পানি দিলে আপনার ছড়ার দূরত্ব হচ্ছে প্রায় 900 ফিট দূরত্ব। এই জায়গা থেকে 900 ফিট দূরত্ব থেকে এই মেশিন দিয়ে সেচ দিয়ে ধান করে আমাদের পোষাবে না, যার জন্য এই তামাক করা। স্লুইস গেটটি মেরামতের আশ্বাস দেন এই কর্মকর্তা। এছাড়া স্থানীয়দের তামাক চাষে নিরুৎসাহিত করার কথাও জানান তিনি। চলমান প্রকল্প একটা কৃষি মন্ত্রণালয়ের পার্টনার একটি প্রকল্প চলমান আছে। তো পার্টনার প্রকল্প থেকে আমাদের ভূগর্ভস্থ সেচ নালা করার একটা সুযোগ আছে। অবশ্যই তো তামাক উৎপাদন তো আমাদের এটা তো অনুৎসাহিত পরিকল্পনা আছে। দ্রুত স্লুইস গেটটি সংস্কারের মাধ্যমে শুষ্ক মৌসুমেও চাষাবাদ সম্প্রসারণের দাবি স্থানীয়দের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। বাংলাদেশের অনুরোধেই সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। 12 জুন বাংলাদেশ সরকারকে বিষয়টি জানায় সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। দুবাইয়ে বেনজির আহমেদ শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন এবং তিনি ইউরোপের কোনো একটি দেশে যাওয়ার চেষ্টা করছেন বলে রবিবার খবর দিয়েছে কয়েকটি গণমাধ্যম। বিকেলে রাজশাহীতে এই প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা ল ফার্ম নিয়োগ করেছি, কয়েকদিন আগেই ল ফার্ম নিয়োগ করেছি। এই বিষয়টা শুধুমাত্র তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন বেইল ক্যান্সেলেশনের জন্য সে পার্সু করবে। স্বরাষ্ট্রমন্ত্রীর আশা, আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। আমি খবর পেয়েছি তাকে অন কন্ডিশন এখানে তার লিভ না করার শর্তে বেইল দিয়েছে। কি শর্ত আমি সার্টিফাইড কপিটা জোগাড় করতে বলেছি এবং আমাদের যে ল ফার্ম নিয়োগ হয়েছে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যেন এই বেইল ক্যান্সেলেশনের জন্য তারা পার্সু করে। আওয়ামী লীগ আমলের আলোচিত পুলিশ কর্মকর্তা বেনজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার সহ একাধিক অভিযোগে তদন্ত করছে দুদক। সেই তদন্তের ধারাবাহিকতায় 2025 সালের 11 এপ্রিল তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়। তবে তার আগেই 2024 সালের মে মাসে সপরিবারে দেশ ছেড়ে দুবাইয়ে চলে যান বেনজির আহমদ। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকার মানুষ গত 2 সপ্তাহের বেশি সময় ধরে গ্যাস পাচ্ছে না, ফলে বন্ধ রান্না বান্না। আজকে আমাদের 15 দিনের উপর হবে আমাদের গ্যাস থাকেই না টোটাল। আমাদের এই যে বিদ্যুতের কারেন্ট বিলও দিতে হয়, আমাদের গিয়ে বিদ্যুতে রান্না করতে হয় অনেক কষ্ট করে। এই যে প্রতি মাসে মাসে বিদ্যুতের বিল, গ্যাসের বিলটাও দিতে হইতেছে। গ্যাসই নেই, চুলায় জ্বলে না। আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে খাবার কিনে খাইতেও সমস্যা। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের চাপ কম, ফলে রান্নার সময় চুলোয় আগুন জ্বলছে না এবং যে আগুন জ্বলে অধিকাংশ সময় সে আগুনে রান্না করাও যায় না। ফলে সবচেয়ে বেশি বিপাক পড়েছে আবাসিক অঞ্চলের মানুষরা। বিকল্প হিসেবে তারা ব্যবহার করছে ইলেকট্রিক চুলা কিংবা এলপিজি সিলিন্ডার। ইলেকট্রিক চুলা নিয়ে আসছে ওই গ্যাসের প্রবলেমের জন্য। এখন তো আমাদের আগে পেতাম, এখন একেবারে পাচ্ছি না গ্যাস। এখন আমাদের কারেন্টের চুলার মধ্যে রান্না করতে হচ্ছে। দিনের পর দিন গ্যাস সংকট চলতে থাকায় সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। এদিকে ফুলে ফেপে উঠেছে ইলেকট্রিক চুলা ও এলপিজি গ্যাস সিলিন্ডারের কোম্পানিগুলো। গ্যাস ক্রাইসিসের জন্য ইলেকট্রিক চুলার একটা চাহিদা অনেক বাড়ছে, তো এটা ডে বাই ডে বাড়তেছে। নতুন কাস্টমার একটু বেশি আসতেছে, সাথে চুলা সিলিন্ডার সবই লাগতেছে নতুন করে। আবার কিছু কিছু অসাধু ব্যবসায়ী বড় যারা ডিস্ট্রিবিউটার, তাদের থেকে আমরা মাল নিয়ে বিক্রি করি, তারা একটু বেশি করে আমাদের থেকে বেশি লাগতেছে। এদিকে গ্যাস সংকট রাজধানীর ফিলিং স্টেশনগুলোতেও। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছে না গাড়িগুলো, বন্ধ থাকতে হচ্ছে অনেক ফিলিং স্টেশন।
সামগ্রিক বিষয়ে জানতে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ কথা বলতে রাজি হয়নি। পরে গণসংযোগ কর্মকর্তা মুঠোফোনে জানান, কক্সবাজারের মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে দেশে গ্যাসের সরবরাহ কমে গেছে। পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত তিতাসের আওতাধীন এলাকার সব শ্রেণীর গ্রাহক টানতে গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে বলে জানিয়েছেন তিনি। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। শত বছরের ঐতিহ্য মাদুর শিল্প। এই মাদুর শিল্প এখনো টিকে আছে নওগাঁর কিছু এলাকায় এবং শত বছরের ঐতিহ্যটাকে টিকে রেখেছে এখনো নওগাঁর কয়েকটি গ্রামের এই মাদুর শিল্পের কারিগররা। তবে মাদুর শিল্পের সঙ্গে যারা জড়িত তারা জানিয়েছে যে একসময় এই মাদুরের কদর থাকলেও এখন কিছুটা কমেছে প্লাস্টিকের ভিড়ের কারণে। তবে মাদুর তৈরির সঙ্গে জড়িত যেসব কারিগর রয়েছে তারা জানিয়েছে পরিশ্রমের কাজের তুলনায় মাদুর তৈরি করে তারা যে খুব একটা লাভ করতে পারছে তেমনটি নয়, কিন্তু পারিবারিক ঐতিহ্য এবং পেশাগত কারণে তারা আজ এটি ধরে রেখেছে। আমরা বিছনা মাদুলি তৈরি করি, কিন্তু প্লাস্টিকের বিছনা রংচং ওই জন্য আমাদের বেচা কিনা কম। আমাদের বিছনাগুলো তৈরি হচ্ছে কিন্তু বিক্রি মূল্য দামে পাওয়া যাচ্ছে না। 50-60 বছর পার হয়ে গেছে করতেছি, কিন্তু আমাকে যে কাজ করি সে কাজ অনুযায়ী আমাকে মজা আসে না। বছরের 6 মাস আমাদের এই কাজ, এই মাদুরিটার মূল্য একেবারেই কম সীমিত থাকে। 4 মাস আমরা একটু মূল্যটা বেশি ভালোভাবে পাই, আর বাদ বাকি সময়টা আমাদের বসে থাকতে হয়। আমাদের মাদুরি বিক্রি করে এই টাকা দিয়ে আমাদের সংসার কোনো রকমে চলে। আগে হয়েছিল প্রচুর ব্যবসা হয়েছিল আগে, এখন একটু ডালছি যেটা খারাপ। তারপরে ওই করি কয়েকদিন থেকে ব্যবসা করি, সেই ক্ষেত্রে আমরা আজকে কি আছি কোনো রকম। সরকার যদি আমাদের কিছু হেল্প করে, মন করো যত মন করো ব্যবসায়িক আছে বা যারা আবাদ করে তাদের যদি লোন দেয়, সরকার যদি এই শিল্পটির দিকে নজর দেয় এবং এই মাদুরটাকে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যদি চালান করা সম্ভব হতো, তাহলে এই মাদুর তৈরি করে কারিগররা পারিশ্রমিকটা ভালো পেত। নতুন উদ্যোক্তাদের মাধ্যমে এই মাদুরটি আরো বিস্তার লাভ করত। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত নিউজ, নওগাঁ। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বরগুনায় আজ বিক্ষোভ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকাল 10টায় প্রেস ক্লাব চত্বর থেকে বরগুনা বিদ্যুৎ অফিস অভিমুখে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণের পর বিদ্যুৎ অফিসের সামনে শেষ হয়। সেখানে অফিস ঘেরাও করে তারা বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীরা বলেন, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বরগুনার মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। আগামী 7 দিনের মধ্যে এই সমস্যার সমাধান না হলে অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা। দৃষ্টি প্রতিবন্ধী রাজশাহীর শামসুদ্দিনের জীবন চলছে লড়াই করে। কারো উপর নির্ভর না করে কাগজের ঠোঙ্গা বানিয়ে উপার্জন করছেন তিনি। এর মাধ্যমে বেশ কয়েকজনের কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। দৃষ্টি প্রতিবন্ধী শামসুদ্দিন বোঝা হতে চাননি সন্তানদের, বেঁচে আছেন লড়াই করে। পরিশ্রম আর আত্মবিশ্বাসকে পুঁজি করে আয়ের পথ খুঁজে নিয়েছেন তিনি। কাগজের ঠোঙ্গা বানিয়ে চলছে তার জীবন সংগ্রাম। চোখের ছানি অপারেশনের পর 2 চোখের আলো হারান শামসুদ্দিন। শামসুদ্দিনের বাড়ি রাজশাহীর পবা উপজেলার হরগ্রাম ইউনিয়নের অচিন্তলা গ্রামে। প্রতিদিন কয়েক কিলোমিটার পথ হেঁটে পরিত্যক্ত কাগজ ও বই সংগ্রহ করেন তিনি। সেই কাগজ দিয়ে নিজ হাতে তৈরি করেন ঠোঙ্গা। 2018 সালে এক জটিল রোগে আক্রান্ত হয় শামসুদ্দিনের 2 চোখ। এরপর আর ভালো হয়নি তার চোখ। 2 চোখ হারানোর পর তিনি হারান তার বাবা ও স্ত্রীকে। আমার দ্বারা যেন মানুষের কর্মসংস্থান হয়, কারণ আমি এরপর হাত পেতে ভিক্ষা করার চাইতে আমি নিজে কিছু করতে চাই। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়ে যদি আমি কর্ম করে খাওয়ার চেষ্টা করি, আমি চাই সরকার থেকে আমাদের কিছু সাপোর্ট করুক। আমি তো একজন মানুষ, আমি সমাজের কেন বোঝাই থাকবো, আমি কর্ম করে খাবো। নিঃসঙ্গ শামসুদ্দিন সন্তানদের সংসারের বোঝা হতে চাননি। কাগজের ঠোঙ্গা বানানোর কাজে তাকে সহায়তা করছে বেশ কয়েকজন কর্মী। এতে তারাও স্বাবলম্বী হয়েছেন। বাসায় বসে কাজ করে, ব্যবসা করে, কারোর কাছে হাত পাতি না, সেটাই তো ভালো। আমার ভাসুরের কাগজ আমরাই করি, আমরা করে শুকিয়ে গুছিয়ে দিই। উনি বাজার এলাকায় ফোন দেয়, দিয়ে কাগজে রিক্সাতে ডাকে নিয়ে যায়। আর কোনো সমস্যা না। আর অচল মানুষ হিসাবে নিজেরটা নিজেই করে সচেতন করে চলতে পারে। ওনাই কর্ম করেই খাই,
অন্ধ মানুষ 5 কেজি 4 কেজি 3 কেজি মানে যেদিন যেমন পায় সেদিন সেমন করতে পারি। নিজে অন্ধ হয়েও অন্য পরিবারে আলো ফোটাচ্ছেন শামসুদ্দিন, তাই তাকে নিয়ে গর্ব করেন এলাকাবাসী। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার পাশাপাশি চারপাশের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ এক ভিডিও বার্তায় এ ব্যাপারে তিনি দেশবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন। আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হয়, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিদেশ থেকে মাঝে মধ্যে উকিঝুঁকি দিচ্ছে। 5 আগস্ট ঘিরে তাদের তৎপরতা চালানোর কোনো সক্ষমতা নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। উগ্রবাদী গোষ্ঠী ও সন্ত্রাসীরা যাতে মাথা চাড়া দিতে না পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, দেশের বিভিন্ন স্থানে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় আতঙ্কের কিছু নেই। এগুলো বিশেষ উদ্দেশ্যে করা হচ্ছে কিনা তদন্ত চলছে। এনসিপি সমাবেশে হামলার ঘটনা অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে, আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। নানা অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। আজ সকালে জেলা প্রশাসক তাদের বরখাস্ত করেন। গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভুইয়া জানান, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা ভূমি কর্মকর্তা সহ অন্যদের নিয়ে কাশিমপুর ভূমি অফিসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত লোকজন কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির ব্যাপারে নানা রকম অভিযোগ করেন। বরিশালের বাকেরগঞ্জে একটি বিস্ফোরণের ঘটনায় নারী শিশুসহ 3 জন গুরুতর দগ্ধ হয়েছে। পুলিশ জানায়, শাহ আলম হাওলাদারের বাড়ির পাশে রাখা বালু ভর্তি একটি বস্তার কাছে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে 3 জন দগ্ধ হন। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং তদন্ত শুরু করে। স্থানীয়রা জানান, বালু ভর্তি বস্তার মধ্যে থাকা একটি বোমা বিস্ফোরিত হলে শাহ আলমের স্ত্রী, সন্তান ও ভাগ্নের শরীরে আগুন ধরে যায়। এ সময় তারা প্রাণ বাঁচাতে বাড়ির সামনে তুলাতলা নদীতে ঝাঁপ দেয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে 4 জন। গতরাতে উপজেলার মাছিমনগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সম্প্রতি মাছিমনগরে অনুষ্ঠিত হজরত শাহ রাহাত আলীর বার্ষিক ওরসে মনির নামের এক ব্যক্তি তার দোকানের জন্য রাজন মিয়ার কাছ থেকে জেনারেটরের বিদ্যুৎ সংযোগ নেন। গতরাতে বিল পরিশোধ নিয়ে মনির ও রাজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মনির ও তার লোকজন পুলিশের উপর আক্রমণ করে। এই ঘটনায় অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। খাগড়াছড়ির দীঘি নালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্ট। দুপুরে দীঘিনালার মেরুং ইউনিয়নের বেতছড়ি বন্যা কবলিত এলাকায় শুকনো খাবার সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। এ সময় তিনি বলেন, বিএনপি জনগণের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে। বিএনপির কোনো কর্মী যদি মাদক কারবারির সাথে জড়িত থাকে, তাহলে বিএনপি তাদেরকে কখনো ক্ষমা করবে না এবং দায়ভার নেবে না। এছাড়াও তিনি জনসম্মুখে দীঘিনালার মাদক কারবারিদের নামের তালিকা প্রকাশ করেন।
চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা ও মাকসুদুল হক চৌধুরী হত্যা ও হাটহাজারীর নুরুল আজম হত্যাকাণ্ডের প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী রায়হানের কিলিং স্কোয়াডের 2 সক্রিয় সদস্য দিদার ও আফসারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় সীতাকুণ্ড থানাধীন শীতলপুরের শাহ আমিন উল্লাহ ফিলিং স্টেশনের সামনে বিশেষ চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সুপার মাসুদ আলম জানান, আসামিরা দীর্ঘদিন ধরে রাউজান, রাঙ্গুনিয়া ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার এবং বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল। এদিকে হাটহাজারীর নুরুল আজম হত্যাকাণ্ডের ঘটনায় আকিল ও আলী আকবর নামে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া জোয়ারগঞ্জে হত্যা চেষ্টার মামলায় বোরহান ও রনি নামে 2 আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল সহ বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জের 2500 উপজেলার একটি পুকুরে মাছ ধরতে গিয়ে জেলের জালে উঠে এসেছে একটি শটগান। সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিঙ্গারপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রটি উদ্ধার করে। 2500 থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এসআই শফিউল ইসলাম নিশ্চিত করেছেন, উদ্ধার হওয়া শটগানটি 2500 থানা পুলিশের। 2024 সালের জুলাইয়ের আন্দোলনের সময় 2500 থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে এটি একটি। সম্প্রতি রাজধানীর মেট্রো স্টেশন ও আশুলিয়া সহ আরও কয়েকটি স্থানে বোমার মতো দেখতে বস্তু ঘিরে উদ্বেগ তৈরি হয় জনমনে। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত কিংবা 5 আগস্ট ঘিরে কোনো যোগসূত্র রয়েছে কিনা সেটিও প্রশ্ন তৈরি করেছে। বিষয়টি নিয়ে সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই। উগ্রবাদী তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। তবে আমরা সবসময় সতর্ক আছি এবং আমাদের এই জাতীয় বিষয়গুলো যারা অ্যাড্রেস করে আর কি, আমাদের উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে, আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের প্রত্যাবর্তন ইস্যুতে মন্ত্রী জানান, আরব আমিরাতে তার জামিন বাতিলের আবেদন দাখিল করতে ল ফার্মকে নির্দেশনা দেওয়া হয়েছে। আদালতের বিষয়টা পুরোপুরি না জেনে আমি বক্তব্য দিতে চাই না। আমাদের ল ফার্মকে আমরা অনুরোধ করেছি সার্টিফিকেট কপি তুলে কথা বলবো এবং আমরা এই ইনস্ট্রাকশন দিয়েছি যেন তার জামিন বাতিলের জন্য তারা পিটিশন দেয়, কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে, সেটা আমাদের সন্দেহ। দায়িত্ব পালনের সময় পুলিশের সদস্যরা একসঙ্গে যেন চা খেতে বা বিশ্রামে না যান সে বিষয়ে সতর্ক করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কেউ না কেউ গাড়িতে অ্যাটেন্ড করবে, সব জায়গায় যাতে সতর্ক অবস্থান করে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ভ্রমণে পর্যটকদের জন্য কোনো নিষেধাজ্ঞা জারি হয়নি। হাওরের নিরাপত্তায় শুধুমাত্র ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া বা ইসিএ ঘোষিত নির্দিষ্ট এলাকায় ইঞ্জিন চালিত নৌযান নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসন থেকে 11টি শর্তযুক্ত বিজ্ঞপ্তিতে ইসিএ ঘোষিত এলাকায় সকল প্রকার হাউসবোট ও পর্যটকবাহী নৌযান প্রবেশ, উচ্চস্বরে গান বাজনা ও ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহারের নিষেধাজ্ঞা এবং হাউসবোট নিবন্ধন বাধ্যতামূলক করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর টাঙ্গুয়ার হাওর ভ্রমণ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয় জনমনে। আজ বিকেলে জেলা প্রশাসক নিশ্চিন্তে টাঙ্গুয়ার হাওর ভ্রমণের আহ্বান জানান। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল সহ যে কোনো টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে বন্দর অভিমুখে পদযাত্রা করেছে বন্দর রক্ষা কমিটি। সকালে নগরীর আগ্রাবাদ মোড় থেকে শুরু হয় পদযাত্রা। এটি বারেক বিল্ডিং মোড় পৌঁছলে আটকে দেয় পুলিশ। এর আগে একই দাবিতে আগ্রাবাদ মোড়ে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। দাবি আদায়ে আগামী 15 আগস্ট নগরীতে নাগরিক কনভেনশন করবে তারা। শ্রমিকরা জানান, সম্পূর্ণ বন্দর কোনোভাবেই ডিপি ওয়ার্ল্ড কিংবা অন্য কোনো বিদেশি প্রতিষ্ঠানকে তুলে দেয়া যাবে না। বিদেশি প্রতিষ্ঠান আসলে বন্দরের পাশে থাকা ইপিজেড, ইস্টার্ন রিফাইনারি বিমানবন্দর, নৌ ও বিমান ঘাটের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বলেও দাবি করেন তারা।